আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই একটা ক্লাসে আমাদের কর্মমুখী রসায়নটা স্যার পুরাপুরি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে স্যার আমরা একটু শুরু করি। প্রথমত এই যে পুরোটা পৃষ্ঠা দেখতে পারতেছো, এই এক পৃষ্ঠায় আমি পুরো কর্মমুখী রসায়নটা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই পৃষ্ঠাটা যদি একটু খেয়াল করো, প্রথমেই দেখবা এখানে লেখা আছে যে খাদ্য নষ্ট হওয়ার কিছু কারণসমূহ। প্রথমত, খাদ্য কেন নষ্ট হয়? মূল কারণটা কি? খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে, যেমন মোল্ডস, ইস্ট, ব্যাকটেরিয়া। এই সকল জাতীয় জীবাণুগুলো খাদ্যে আক্রমণ করে এবং খাদ্যের পচন ঘটায়। ঠিক আছে? তো কোন ধরনের জীবাণু? মোল্ডস, ইস্ট, ব্যাকটেরিয়া। এছাড়াও ২ নম্বর কথা হচ্ছে এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারণ হইলে কিন্তু অনেক সময় খাদ্য পচে। ঠিক আছে? সো তুমি যদি খোলা রেখে দাও, সেই ক্ষেত্রে সেটা অক্সিজেন দ্বারা জারণ হবে, হয়ে খাদ্য কিন্তু পচে যাবে স্যার। খাবারটাকে ওইজন্য বলে অনেক সময় খাবারটা ঢেকে রাখতে, তাই না? এবং ৩ নাম্বার জিনিসটা দেখো, যে ধাতব আয়ন দ্বারা যদি তেল বা চর্বি জাতীয় খাদ্য কিন্তু পচে। অর্থাৎ কোন ধরনের ধাতব আয়ন? সব ধাতব আয়ন দ্বারাই কি খাদ্য পচে? এমন না স্যার। বিশেষ করে Fe2+, Fe3+, কপার 2+, এই সকল যে ধাতব আয়নগুলো আছে, ধাতব আয়ন কিভাবে চিনবো? উপরে স্যার প্লাস অথবা মাইনাস থাকবে, তাই না? সো এখন কথা হচ্ছে যে এই যে Fe2+, Fe3+ এবং Cu2+, অর্থাৎ কপার 2+, এই সকল ধাতব আয়ন দ্বারা তেল বা চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো কিন্তু পচেছে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো এটা গেল খাদ্য নষ্ট হওয়ার কারণগুলা। মূল জিনিসটা আমি তোমাদেরকে একটু পড়াই দিই। তো শেষ, এটা শেষ। তারপরে দেখো, প্রথমত আরেকটার কথা আছে। একটু দেখো এখানে, যদি খাদ্যদ্রব্যে পানি উপস্থিত থাকে এবং তাপমাত্রা যদি ৩০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ তোমার যে খাবার রয়েছে, খাবারের মধ্যে যদি পানি থাকে আর ওই টেম্পারেচারটা যদি হচ্ছে গিয়ে যে তখন 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে খাবারটা নষ্ট হইতে পারে। আশা করি পুরোপুরি বুঝাইতে পারছি। এখন আসো স্যার আমরা একটু প্রিজারভেটিভ সম্পর্কে পড়বো, যেটা একটু ইম্পর্টেন্ট। প্রিজারভেটিভ হয় ২ ধরনের। প্রথম হয় প্রাকৃতিক প্রিজারভেটিভ, ২ নাম্বার হচ্ছে কৃত্রিম বা আমরা যেটাকে বলি রাসায়নিক প্রিজারভেটিভ। প্রথমত প্রাকৃতিক প্রিজারভেটিভ, ২ নাম্বার হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। কেউ কৃত্রিম বলে, কেউ রাসায়নিক বলে, তুমি যেটা মন চায় সেটা বলতে পারো। প্রিজারভেটিভ জিনিসটা কি স্যার? এই যে খাবারগুলো যে নষ্ট হইলো, এই খাবারগুলো যাতে নষ্ট না হয় সেই জন্য খাবারের মধ্যে আমি কিছু মিশাবো, কিছু জিনিস দিব, সেগুলোকে আমরা বলি প্রিজারভেটিভ। ঠিক আছে? তো যদি পরীক্ষায় আসি গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে? আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, একদম স্বল্প সময়ে। এরপরে দেখো, প্রথমত প্রাকৃতিক প্রিজারভেটিভ গুলা সম্পর্কে আমরা একটু জানি। এই যে সুন্দর করে লেখা আছে প্রাকৃতিক প্রিজারভেটিভ কোনগুলা স্যার? প্রথমত খাদ্য লবণ একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ, অর্থাৎ আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, সেটা এক ধরনের প্রাকৃতিক প্রিজারভেটিভ। এটা আমরা প্রাকৃতি থেকে সরাসরি পাই, প্রকৃতি থেকে আর কি, ঘুরাই পিছিয়ে প্রায় সরাসরি পাই আর কি। সো খাদ্য লবণ হচ্ছে একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ, ন্যাচারাল প্রিজারভেটিভ। তো খাদ্য লবণের সাহায্যে এই যে খাবার লবণ তুমি যদি মাছ, মাংস, শাকসবজি, ফলমূলে দাও, দেখা যায় যে ওইটা আসলে পোকামাকড় দ্বারা আক্রমণ হয় না বা খাবারটা পচে না সাধারণত। অনেক দিন যাবত বা অনেক ঘন্টা যাবত থাকে, তাজা থাকে আরকি। বিশেষ করে আমরা অনেকেই দেখেছি মাছ, তো অনেক সময় মাছ কেটে বা মাছের উপরে লবণ মেখে দিলে, আগেকার সময় তো ফ্রিজ ছিল না, ওই সময় হচ্ছে গিয়ে মাছের উপর লবণ দিয়ে দিলে মাছটা অনেকক্ষণ ধরে তাজা থাকতো বা মাছের মধ্যে মাছ পচতো না। ঠিক আছে? পচে যাইত না। তো যাই হোক, এই খাদ্য লবণ দ্বারা খাবার সংরক্ষণের পদ্ধতিকে বলা হয় কিউরিং। তো কিউরিং কাকে বলে? যখন আমরা খাদ্য লবণ দ্বারা খাবার হচ্ছে গিয়ে যে আহ, সংরক্ষণ করতে চাইবো বা পচন রোধ করতে চাইবো, তখন থেকে আমরা বলবো কিউরিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝাইতে পারছি। এটা হলো প্রথম প্রাকৃতিক প্রিজারভেটিভ। দ্বিতীয় প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে সরিষার তেল। তুমি স্যার সরিষার তেল কি করে স্যার? সরিষার তেল অনেক সময় দেওয়া হয়, মাছ মাংসও দেওয়া হইতে পারে। সো যাই হোক, এই সরিষার তেলের মূল কাজটা হচ্ছে খাবারকে পানি শূন্য করে ফেলা, পানিগুলা টেনে নিবে বা পানি অনুপস্থিত করে দিবে, খাবারকে অনাদ্র করে ফেলবে। ঠিক আছে? সো এটা হচ্ছে সরিষার তেলের কাজ। আর এরপরে ৩ নাম্বার যেটা আমরা ব্যবহার করি প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে, সেটা হচ্ছে চিনি। আমরা অনেক সময় আচারের মধ্যে চিনি দিই। ঠিক আছে? সো ওইভাবেই সংরক্ষণ করি। তো বিভিন্ন জিনিসে চিনি দিয়ে অনেকক্ষণ আমরা সংরক্ষণ করতে পারি, যেটাকে আমরা বলে চিনি দ্বারা যদি সংরক্ষণ করো, তখন আমরা এটাকে বলি পিকলিং। আবারও বলছি,
খাদ্য লবণ দ্বারা সংরক্ষণ করলে আমরা বলি কিউরিং, আর চিনি দ্বারা যখন সংরক্ষণ করতে যাব খাবার বা পচন রোধ করতে যাব সেটাকে আমরা বলবো পিকলিং। ক্লিয়ার? আশা করি স্যার বুঝাইতে পারছি। আচ্ছা, আর আরেকটা জিনিস, তো এটা গেলো আমাদের মোটামুটি প্রাকৃতিক প্রিজারভেটিভ যে জিনিসপত্রগুলা। তো প্রাকৃতিক প্রিজারভেটিভ ৩ ধরনের: খাদ্য লবণ, সরিষার তেল, চিনি। এরপরে আসি স্যার কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভস। কৃত্রিম বা রাসায়নিক যদি প্রিজারভেটিভ এর কথা যদি আমি একটু চিন্তা করি স্যার, তো প্রথমত দেখো এখানে যে ডান দিকে একটু খেয়াল করবা, লেখা আছে কিছু কৃত্রিম প্রিজারভেটিভস আছে যেগুলোকে আমরা বলি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট। এই তিনটা পড়লেই হয়ে যাবে, আর কিছু লাগবে না আশা করি। কৃত্রিম বা রাসায়নিক যে প্রিজারভেটিভ গুলো আছে, প্রথমত হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। এই জিনিসটা কি? দেখো স্যার, প্রথমত হচ্ছে আমাদের কাজ, আমাদের জীবাণু দ্বারা খাবার কি হয়? নষ্ট হয়, তাই না? সো এই যে জীবাণু, ছোট ছোট জীবাণু, এগুলোকে আমরা কি বলি? অনেক সময় মাইক্রো অর্গানিজম বলি না? সো এই ছোট ছোট জীবাণু বা এই মাইক্রো অর্গানিজম যেগুলো আছে খালি চোখে দেখা যায় না, এই মাইক্রো অর্গানিজম জীবাণুগুলোর বিরুদ্ধে এই কাজ করে অ্যান্টিমাইক্রোবিয়াল। মাইক্রোবিয়াল নাম থেকেই তো বুঝতে পারছো। সো অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে বোঝায়। যখন কোনো কিছু নামের আগে অ্যান্টি দেখতে পারবা, অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে বোঝাবে। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে হচ্ছে মাইক্রো অর্গানিজম যেগুলো আছে ওইগুলো, অর্থাৎ ছোট ছোট জীবাণু যেগুলোকে খালি চোখে দেখা যায় না, সেগুলোর বিরুদ্ধে হচ্ছে গিয়ে কাজ করে এই অ্যান্টিমাইক্রোবিয়াল। যেমন এই যে আমরা খাদ্য নষ্ট হওয়ার প্রথমেই বলছিলাম, খাদ্য নষ্ট হওয়ার কারণ সমূহের মধ্যে যে মোল্ডস, ইস্ট, ব্যাকটেরিয়া, এই সকল জীবাণু দ্বারা পচে। সো আমরা এই মোল্ডস, ইস্ট, ব্যাকটেরিয়া এগুলো জিনিসপত্রগুলো তো খালি চোখে দেখতে পারি না, ওইগুলো দেখতে হলে আমাদের হচ্ছে যে অতি আণুবীক্ষণিক যন্ত্র প্রয়োজন, সেগুলোকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এই সকল যেই জীবাণুগুলার আছে, এই জীবাণুগুলা হচ্ছে গিয়ে যে এগুলোর বিরুদ্ধে কাজ করে কে? মাইক্রো অর্গানিজম। ঠিক আছে? কোন ধরনের জীবাণু? মোল্ডস, ইস্ট, ব্যাকটেরিয়া ইত্যাদি। আচ্ছা, সো মাইক্রো অ্যান্টিমাইক্রোবিয়াল, এটা আসলে কিভাবে কি করে? অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে আসলে কি আছে? অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করি বেনজোইক অ্যাসিড ও সোডিয়াম বেনজয়েট। এছাড়াও আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি এবং অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। শেষ। এরপর আসলে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট এটা আসলে কি করে স্যার? ওই যে ভিটামিন সি, ভিটামিন ই, বিএইচএ এবং বিএইচটি, এগুলোর পূর্ণ মিনিং এবং ডিটেইলস আমি মোটামুটি এমসিকিউ ক্লাসে পড়াবো ইনশাল্লাহ, এবং ডিটেইলস ক্লাসে পড়া আছে। এখন কথা হচ্ছে যে এগুলা এইরকম ভাবে এখন ডিটেলসে পড়ানো আসলেই সম্ভব না। যতটুকু পারছি ডিটেলসে স্বল্প সময়ের ভেতরে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। সো অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনগুলা স্যার? ভিটামিন সি এবং ভিটামিন ই এবং বিএইচএ এবং বিএইচটি। এগুলো কি করে? এগুলো হচ্ছে গিয়ে যে কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এরপর আসো কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কি করে স্যার? ধাতব আয়নগুলোকে চারিদিকে ঘিরে ফেলে। আচ্ছা, এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে না, এগুলো অক্সিজেনের দ্বারা যে জারণ হয় ওইটাকে রোধ করে ফেলে, রোধ করার জন্য সর্বাত্মক কাজ করে। ঠিক আছে? আচ্ছা, ওই যে আমি বললাম না প্রথমে যে এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারণ হয়, যার কারণে খাদ্য নষ্ট হয়ে যায়। সো ওইটা যাতে নষ্ট না হয় বা অক্সিজেন দ্বারা জারণ যাতে না হয়, সেই জন্য এই অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট গুলা কাজ করে। ৩ নাম্বার হচ্ছে কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কি কাজ করে? ওই যে আমি বললাম না, খাদ্য নষ্ট হওয়ার কারণের মধ্যে যে ধাতব আয়ন দ্বারা তেল বা চর্বি জাতীয় খাদ্য পচে যায়, পচন ঘটে। এই ধাতব আয়ন দ্বারা তেল বা চর্বি জাতীয় যে খাদ্যগুলো আছে এগুলা পচন রোধ করার জন্য কিলেটিং এজেন্ট গুলা কাজ করে। অর্থাৎ এগুলা ওই যে ধাতব আয়ন আছে, অর্থাৎ এগুলাকে কি করে? চারিদিক থেকে ঘিরে ফেলে। যেমন ফেরাস, Fe2+, 3+, বা কপার 2+, এই ধরো কপার 2+। সো কপার 2+ কে চারিদিক থেকে ঘিরে ফেলবে কে? কিলেটিং এজেন্ট। কোনগুলা? এগুলোকে বলে ইডিটিএ বা ইএন। ঠিক আছে? হোয়াটএভার। তো এগুলা গেল আমাদের মোটামুটি কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ যেগুলা। তো প্রিজারভেটিভ কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, একটা হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। প্রাকৃতিক প্রিজারভেটিভ এর মধ্যে কোনগুলো আছে? খাদ্য লবণ, সরিষার তেল, চিনি। খাদ্য লবণ দ্বারা আমরা যেই হচ্ছে গিয়ে যে মানে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতিটাই হচ্ছে কিউরিং, আর চিনি দ্বারা করলে সেটাকে আমরা বলি পিকলিং। অ্যান্টিমাইক্রোবিয়াল আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট, এই যে জিনিসপত্রগুলা এগুলো হচ্ছে কৃত্রিম বা রাসায়নিক প্রিজারভেটিভ। অ্যান্টিমাইক্রোবিয়াল মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে গিয়ে ওই যে অক্সিজেন দ্বারা জারণকে রোধ করতে চায়, এবং কিলেটিং এজেন্ট হচ্ছে গিয়ে যে ওই যে ধাতব আয়নগুলোকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আশা করি স্যার আমি পুরোপুরি বুঝাইতে পারছি। স্যার এগুলো শেষ। এরপর আসো স্যার আমাদের একটু এডাব্লিউ সম্পর্কে একটু পড়তে হবে, অর্থাৎ পানি সক্রিয়তা, অর্থাৎ খাদ্যবস্তু শুষ্ককরণ। শুষ্ককরণ মানে কি বুঝো? খাদ্যবস্তু শুষ্ককরণ মানে শুকাই ফেলা আর কি। যেমন আমরা মাছকে শুকিয়ে আমরা ওটাকে, মাছকে যখন শুকানো হয়, শুকালে ওটাকে আমরা শুটকি বলি না?
অথবা কিসমিসকে তুমি হচ্ছে গিয়ে শুকিয়ে প্যাকেটিং করে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। সো এরকম শুটকি বা কিসমিস খাদ্যবস্তু শুষ্ককরণের একটা উদাহরণ। এখন যাই হোক, এরপরে আসে পানি সক্রিয়তা, যেটাকে বলা হয় এডাব্লিউ। এডাব্লিউ কিভাবে পরিমাপ করতে হয়? এডাব্লিউ মানে হচ্ছে ওই যে খাদ্যদ্রব্যের পচন কতটুকু আছে বা পানি সক্রিয়তার যে হিসাব নিকাশ। মূলত পানি সক্রিয়তা কতটুকু খাদ্যের মধ্যে, এটার হিসাব নিকাশ হচ্ছে গিয়ে যে এডাব্লিউ দেয়, এবং এডাব্লিউ টা হচ্ছে 0.6 এর চাইতে যদি এডাব্লিউ এর ভ্যালুটা কম আসে তাহলে ওই খাবারটা ভালো, ওই জিনিসটা ভালো আছে। তো এডাব্লিউ টা 0.6 এর চাইতে কম আসাটা ভালো। এখন এডাব্লিউ কেমনে মাপবো? এডাব্লিউ মাপার জন্য তোমাকে খাদ্যদ্রব্যে যে পরিমাণ পানি আছে অথবা যে জলীয় বাষ্পটা আছে সেটাকে তুমি যদি আশেপাশের পরিবেশে উপস্থিত যে জলীয় বাষ্প আছে সেটা দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমার হচ্ছে গিয়ে যে এডাব্লিউ এর পরিমাণটা তুমি পেয়ে যাবে যে কতটুকু এডাব্লিউ আছে। অর্থাৎ আবার বলছি, খাদ্যের মধ্যে যে পরিমাণ পানি বা জলীয় বাষ্প আছে সেটাকে তুমি ওই পরিবেশের মধ্যে যতটুকু জলীয় বাষ্প আছে সেটা দ্বারা যদি তুমি ভাগ করে দাও, তাহলে তুমি এডাব্লিউ এর হচ্ছে গিয়ে যে পরিমাণটা পাবা। মনে রাখবা, এডাব্লিউ যদি বাড়ে খাদ্যবস্তুর পচন কিন্তু বাড়বে। এডাব্লিউ যত কম খাদ্যবস্তুর পচন তত কম। অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক বলা যায়। বুঝাইতে পারছি আশা করি। এবং এডাব্লিউ ভ্যালুটা 0.6 এর চাইতে কম হওয়াটা ভালো। গুড। ওকে। আচ্ছা, এরপরে দেখো স্যার, আচ্ছা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা যায় আবার খাবারগুলা, ঠিক আছে? মানে প্রিজারভেটিভ ছাড়াও, যে ওই যে আমরা ফ্রিজিং করি, ফ্রিজ ব্যবহার করি, বিভিন্ন ফল ফুল বিভিন্ন কিছু হচ্ছে গিয়ে যে আমরা সংরক্ষণ করি, সো নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। ওকে। আর সামনে তো আমরা ভিনেগার পড়বো, সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি এতটুকু যা পড়ছি স্যার সবগুলো হচ্ছে গিয়ে যে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে সাধারণত সিকিউ আসে না, সাধারণত আসে না, তবে আসতে পারে। আমরা এগুলো সবগুলো হচ্ছে স্যার একদম সিকিউর জন্য ফুল প্রুফ, সরি এমসিকিউর জন্য ফুল প্রুফ ইম্পর্টেন্ট। এরপরে আসো যে দেখো, গ্লাস গ্লাস এটা কোয়েশ্চেন সিকিউ এর খ অর্থাৎ অনুধাবনমূলক খুবই আসে। সেটা কি? সেটা হচ্ছে সিলিকন অক্সাইড, সরি গ্লাস গ্লাস পরিষ্কার করার জন্য ওই যে আমরা কিরকম কোয়েশ্চেনটা আসে আসলে আমার মনে পড়তেছে না, যে আই থিংক গ্লাস পরিষ্কার করার জন্য সিলিকন ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ ওইটা আমরা কেন নেই, এরকম একটা কোয়েশ্চেন আই থিঙ্ক আসে। ওইটা একটু দেখো তোমরা, হ্যাঁ, ওটা একটু অনুধাবনমূলক একটু দেখাটা আশা করি তোমাদের জন্য ভালো হবে। ওই রকম কোয়েশ্চেনটা মনে পড়তেছে না আসলে। তো যাই হোক, আমরা হচ্ছে স্যার একদম মল ভিনেগার প্রস্তুতি, মানে বল ভিনেগার প্রস্তুতিতে ভিনেগার প্রস্তুতি, এটা আমরা একটু দেখবো। ভিনেগার কিভাবে তৈরি করতে হয় সেটা খুবই আসে, খুবই 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 মহা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে এটা আসবেই, বলা যায় যে ভিনেগার মানে মল ভিনেগার পদ্ধতিতে ভিনেগার প্রস্তুতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি স্যার আমরা এটা পারবো। তাহলে আমরা এখন শুরু করি স্যার। তো প্রথমে ভিনেগার প্রস্তুতি দেখার আগে তোমাকে অবশ্যই অবশ্যই মূলনীতিটা লিখতে হবে। মূলনীতি মানে কি? একটা সংক্ষিপ্ত জিনিস তুমি লিখবা। তুমি তো বুঝছি ভিনেগার তুমি তৈরি করবা, ঠিক আছে, বাট ওই ভিনেগারটা তৈরি করার আগে একদম মূল জিনিসটা যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমার লাগবে সেই জিনিসটা তোমাকে বলতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে? সো মূলনীতিটা লিখতে হয়। মূলনীতি মানে হচ্ছে যে সার সংক্ষেপ, পুরা প্রসেসটার একটা ছোট্ট করে সার সংক্ষেপ দিয়ে দিলাম ওইটা। সো মূলনীতিটা আমি একটু জাস্ট দেখাই দিই উপর উপর, তোমরা আশা করি এটা বুঝতে পারবা। প্রথমত খেয়াল করো যে মূলনীতি, আখ বা খেজুরের রস প্রথমে দেওয়া আছে একটা পাত্রের মধ্যে, এই যে এখানে খেয়াল করো, একটা পাত্রের মধ্যে আখ বা খেজুরের রস নিলা, ওইখানে ওই পাত্রের মধ্যে যে আখ বা খেজুরের রস নিছো সেখান থেকে আমরা C12H22O11 এর 16 থেকে 20% দ্রবণ পাবো না? অবশ্যই পাবো। তুমি সেই হচ্ছে গিয়ে পাত্রের মধ্যে মল্ট বা ইস্ট তুমি অ্যাড করলা, তারপরে ইনভার্টেজ এনজাইমের সাহায্যে পানির সহায়তায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই আখ বা খেজুরের রসটা পরবর্তীতে ইনভার্ট চিনিতে কনভার্ট হয়, অর্থাৎ C6H12O6 দুই অণু C6H12O6 অর্থাৎ ইনভার্ট চিনিতে কনভার্ট হয়। পরবর্তীতে এই ইনভার্ট চিনিটা জাইমেজ এনজাইমের সহায়তায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3CH2OH তৈরি হয়। CH3CH2OH তৈরি হয়, যেটা 10% পাওয়া যায় আর কি দ্রবণটা। এরপরে অক্সিজেন দ্বারা জারিত, মানে অক্সিজেনের সহায়তায় পরবর্তীতে সেটা অক্সিজেন এবং অ্যাসিটোব্যাক্টের এনজাইমের সহায়তায় আমরা এখান থেকে CH3COOH আমরা পাই, এবং এই CH3COOH এর 6 থেকে 10% অর্থাৎ 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলি ভিনেগার। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। তাহলে আবার বলছি যে আখ বা খেজুরের রসকে আমরা এখান থেকে C12H22O11 পাই 16 থেকে 20%।
ওইটা আমরা ইনভার্টেড এনজাইমের সাহায্যে হচ্ছে গিয়ে যে কি করি, ইনভার্টেজ এনজাইমের সহায়তায় আমরা ইনভার্টেড এনজাইমের দ্বারা পানির সহায়তায় 37°C তাপমাত্রায় আমরা 2 ইউনিট ইনভার্ট চিনি পাই। জাইমেজ এনজাইমের সহায়তায় সেখান থেকে 20 থেকে 25°C তাপমাত্রায় CH3CH2OH পাই। এরপরে অক্সিজেনের সহায়তায় অ্যাসিডোব্যাক্টেরিয়াল এনজাইমের সাহায্যে আমরা CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণে এখানে ভিনেগার আমরা আসলে পাই এখান থেকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ভিনেগার তৈরি করার একদম মূল নীতি যেটা সেটা। আর জাইমেজ এনজাইম এবং অ্যাসিডোব্যাক্টেরিয়াল এনজাইম কোথা থেকে আসছে আমি একটু মনে করাই দিই। এই যে জাইমেজ এনজাইমটা আছে, এখানে মনে রাখবো যে জাইমেজ এনজাইমটা ওই যে আমরা ইস্ট নিয়েছিলাম না আখ বা খেজুরের রসের মধ্যে, সেই ইস্ট থেকে আমরা জাইমেজ এনজাইম পেয়েছি এবং এই ইস্ট থেকে আমরা আবার ইনভার্টেজ এনজাইমও পাইছি। আবার ইস্ট থেকে ইনভার্টেজও পাইছি, ইস্ট থেকে জাইমেজও পাইছি এবং মল্ট থেকে আমরা অ্যাসিডোব্যাক্টেরিয়াল এনজাইমটা পাইছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি তিনটা এনজাইম কোথা থেকে আসছে। আমরা বলছি ইস্ট থেকে ইনভার্টেজ বা জাইমেজ এনজাইম পাইছি, মল্ট থেকে আমরা অ্যাসিডোব্যাক্টেরিয়ালটা পাইছি। আশা করি আমাদের ফুল প্রুফ ক্লিয়ার স্যার, কোনো ঝামেলা হবে না। এখন আসো যে এই যে আমরা তৈরি করবো স্যার, তৈরি করার জন্য আমাদের আসলে কি কি লাগবে, প্রয়োজনীয় উপকরণগুলো কি কি। প্রথম ধাপ হচ্ছে স্যার অ্যালকোহল উৎপাদন করতে হবে তোমাকে। তোমার অ্যালকোহল উৎপাদন ছাড়া তুমি আগাতে পারবে না। প্রথম ধাপ হচ্ছে আমরা অ্যালকোহল তৈরি করব। তো আখের রস বা হচ্ছে গিয়ে যে কি করবো স্যার, প্রথমে হচ্ছে গিয়ে একটা পাত্রের মধ্যে একটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আখের রস নিব এবং সেখানে আমরা তাপ দিব বা হিট দিব। হিট কেন দিব? কারণ এতে জীবাণুগুলো মরে যাবে। এরপরে সেখানে আমরা মল্ট বা ইস্ট দিব এবং শুধু মল্টিস দিব না, NH4SO4 দিব এবং NH43PO4 দিব। এগুলা কি কাজ করবে? এই যৌগগুলা ইস্টের বৃদ্ধিতে সহায়তা করবে। অর্থাৎ তুমি যে ইস্ট দ্রবণে দিচ্ছ সেই ইস্টগুলো যেন বৃদ্ধি পায় বা বৃদ্ধিতে সহায়তা করে এই দুইটা যৌগ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা সেখান থেকে C12H22O11 পাবো এবং এটার সাথে আমরা পানি C12H22O11 এবং পানি পাবো। এরপরে ইনভার্ট এনজাইমের সহায়তায় 37°C তাপমাত্রায় আমরা এখান থেকে C6H12O6 এবং C6H12O6 নামে দুইভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাবো। অর্থাৎ এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে আমরা বলছি ইনভার্ট চিনি। এরপরে এখান থেকে আমরা যে পাইলাম যে C6H12O6 অর্থাৎ 2 অণু C6H12O6 এটা পরবর্তীতে জাইমেজ এনজাইমের সহায়তায় 20 থেকে 25°C তাপমাত্রায় 4 অণু CH3CH2OH তৈরি হয় এবং সাথে কিছু কার্বন ডাই অক্সাইড তৈরি হয় 4 অণু, যেটা পরবর্তীতে বাষ্পীভূত হয়ে যায়। ওই জন্য তীর চিহ্ন দিয়ে উপরে দেখাইলাম আর কি। এবং এই 4 অণু CH3CH2OH এর 10% আমরা পাই আর কি এখান থেকে। সো প্রথম ধাপ একদম 100% কমপ্লিট। এরপর দ্বিতীয় ধাপে এই দ্বিতীয় ধাপের কাজটা কি? দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাসিডোব্যাক্টেরিয়াল রূপান্তর। ওই যে তুমি যে CH3CH2OH পাইলা, ওইটাই তুমি কি করতে হবে দ্বিতীয় ধাপে? এটা 10% তুমি হচ্ছে গিয়ে যে এখান থেকে তুমি 300 মিলিলিটার নিলা, নেওয়ার পরে একটা মাটির পাত্রে নিয়ে রাখলা এবং ওই মাটির পাত্রে দেখা যাবে যে ছাতা পড়ার মতন এরকম অবস্থা দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি ভিনেগার মাদার বা মাইক্রোডার্মা অ্যাসিডি অথবা অ্যাসিডোব্যাক্টর বলি। এখান থেকে অ্যাসিডোব্যাক্টর পাই। এরপরে আমরা ওই ভিনেগার মাদার বা মাইক্রোডার্মা অ্যাসিডি অথবা অ্যাসিডোব্যাক্টরটাকে আমরা অন্ধকারে 7 দিন রাখবো। রাখার পরে আমরা একটা ফিনিশড ভিনেগার মাদার পাবো। সেটাকে আমি এই যে প্রাথমিক দ্রবণ অর্থাৎ CH3CH2OH এই দ্রবণে আমি যোগ করব। এই দ্রবণে আমি হচ্ছে গিয়ে যে যোগ করব, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে যে আমরা কি করব, আমরা পরবর্তীতে এই যে CH3CH2OH এটির সাথে অক্সিজেন মানে এখান থেকে তো প্রাথমিক দ্রবণ যোগ করার পরে আমরা কি পাবো? এই CH3CH2OH এর সাথে আমরা অক্সিজেন পাবো, তাই না? এটাকে পরবর্তীতে অ্যাসিডোব্যাক্টেরিয়াল এনজাইমের সহায়তায় আমরা এখান থেকে CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ পাবো এবং এখান থেকে এটাই হচ্ছে ভিনেগার। কিন্তু শেষ না, লাস্ট একটা তৃতীয় ধাপ আছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রস্তুতকরণ করতে হবে। অর্থাৎ ভিনেগার তো পাইলাম, বাট ওই ভিনেগারটা 100% জীবাণুমুক্ত না, ওটা জীবাণুযুক্ত। অর্থাৎ আমরা যে ভিনেগারটা এখন পাইছি সেটা হচ্ছে জীবাণুযুক্ত ভিনেগার। এটাকে 75 থেকে 80°C তাপমাত্রায় গরম করব। এরপরে সেখান থেকে আমরা পরবর্তী যে ভিনেগারটা পাবো সেটা হচ্ছে জীবাণুমুক্ত ভিনেগার পাবো, ঠিক আছে? এই শেষ। তাহলে আমাদের ভিনেগার প্রস্তুতি আশা করি আমরা পুরাটুকু A to Z বুঝতে পারছি। লাস্ট অফ অল ভিনেগার এর খাদ্য সংরক্ষণ কৌশল থেকে আসতে পারে কিছু কোয়েশ্চেন। মনে রাখবা যে ভিনেগারটা এটা হচ্ছে একটা অ্যাসিডিক দ্রবণ, তাই না? সো এখানে ভিনেগারের পিএইচটা হয় 4.74 আর বিক্রিয়াটা দিবা CH3COOH, এটাকে ভাঙলে CH3CO মাইনাস প্লাস H প্লাস পাওয়া যায়, তাই না? এবং এটা এটা পরবর্তীতে জীবন্ত ব্যাকটেরিয়ার সাথে H প্লাস যুক্ত হয়ে মৃত ব্যাকটেরিয়া তৈরি করে। সেইভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে। এটাকে RIP সংক্ষেপে লিখলাম আর কি। এছাড়াও খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের যে গুরুত্ব এটা একটু দিতে পারো। প্রথমত ওই যে মাংস সংরক্ষণ, অর্থাৎ মাংসের প্রোটিন অথবা ফাইবার ভেঙে ফেলে, এর ফলে
মাংস কি হয়, সিদ্ধ হতে সহায়তা করে। এছাড়াও ভিনেগার কি করে, আমরা শাকসবজি রান্নায় সংরক্ষণে, হ্যাঁ, বা চাটনির মতো করে আমরা রাখি, যেটাকে রেসিমুস বলা হয়। সো ওইটা হচ্ছে ভিনেগার সহায়তা করে। এবং আচারের ক্ষেত্রে আমরা আচার করে যে রাখি, অর্থাৎ পিকলিং প্রক্রিয়া, এখানেও কিন্তু ভিনেগার সহায়তা করে। সো ভিনেগার বিভিন্নভাবে সহায়তা করে, ঠিক আছে? সো এরকম ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব কিছু দিয়ে দিবে, এটা তোমাদের কাজ। সো আমরা মোটামুটি সবকিছু শেষ করলাম। এবং লাস্ট অফ অল আমি আরেকবার একটু উপর উপর দেখাই যে আমরা কি কি পড়ছি এই পৃষ্ঠায়। প্রথমত প্রথমত খাদ্য নষ্ট হওয়ার কারণটা বলছি, কেন খাদ্য নষ্ট হয়। দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা প্রেজারভেটিভ পড়ছি, ২ ধরনের প্রেজারভেটিভ, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। আমরা হচ্ছে গিয়ে যে খাদ্যদ্রব্য শুষ্ককরণ জিনিসটা পড়ছি, পানি সক্রিয়তার ব্যাপার-স্যাপার আমরা পড়ছি, এবং মল্ট ভিনেগার প্রস্তুতি পুরোটা পড়ছি মূলনীতি সহ। এবং কি, কি উপকরণ লাগবে এটা আমি একটু বলে দিই। হ্যাঁ? ভিনেগার প্রস্তুত করার জন্য উপকরণ কি, কি লাগবে এটা ১ম এ লিখবা যে আখ বা খেজুরের রস লাগবে, মল্ট বা এক্সট্রাক্ট বা ইস্ট লাগবে। হ্যাঁ? এবং হচ্ছে গিয়ে যে NH4 2 SO4 লাগবে, NH4 3 PO4 ইত্যাদি লাগবে। এবং আমাদের পুরো ৩ টা ধাপে আমরা ভিনেগার প্রস্তুত করেছি। ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলটা একটু দেখালাম। খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব আমি একটু বলে দিলাম। ঠিক আছে? এবং তোমাদের একটা কাজ দিয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ওই যে গ্লাসের ক্ষেত্রে SiO2 প্লাস 2 NaOH, এটা থেকে যে NO2 এরপরে হচ্ছে গিয়ে যে NO2 SO SiO3 প্লাস H2O যে পাওয়া যায়। সো এই জিনিসপত্রগুলো গ্লাস ক্লিনারের ক্ষেত্রে কেন আমরা এটা ব্যবহার করি, ওইটা একটু নিজে থেকে একটু পড়ে নিও। ঠিক আছে স্যার? তাহলে টোটাল এভারেজ আমাদের পুরাপুরি শেষ। আশা করি পরীক্ষা খুবই ভালো হবে। তোমাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া কইরো ইনশাআল্লাহ। খাদ্য এই যে খাদ্য রিলেটেড যা আছে, ভিনেগার রিলেটেড যা আছে, এই কর্মবিষয়ে আশা করি আর কিছু লাগবে না। এতটুকুই অনেকটুকু এনাফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।